অ্যাঞ্জিওগ্রাম সম্বন্ধে আসলে সবার মধ্যে একটা ভুলভ্রান্তি ধারণা একটা আছে যে এটা একটা মারাত্মক টেস্ট অথবা মারাত্মক একটা পদ্ধতি, কিন্তু আসলে যেটা বলা যায় যে অ্যাঞ্জিওগ্রাম একটা সাধারণ পদ্ধতি যেটা রোগ নির্ণয়ের জন্য সাহায্য করে। যখন একটা লোকের আইডিয়া করা হচ্ছে যে সে হৃদরোগে ভুগছে, সেটাকে কনফার্মেশন 100% কনফার্মেশন করার জন্য তাকে এই অ্যাঞ্জিওগ্রাম পদ্ধতিটা নিতে হয়। এবং এটা এখন এত সহজ পদ্ধতিতে দাঁড়িয়েছে যে এটাতে ভয় খুব কম। আগে যেখানে বলতো যে 1000-এ একজন লোক মারা যাবে, এখন মনে হয় সেটাও না। যদি কোনো জটিলতা না নিয়ে অ্যাঞ্জিওগ্রাম করে তাহলে এটা বলবো যে অ্যাঞ্জিওগ্রামের মৃত্যুর হার হবে 0%। এবং এইটা দুইটা পদ্ধতিতে। অ্যাঞ্জিওগ্রাম জিনিসটা কি এটা আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করি। অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে কি, এটা রক্তনালীর একটা পরীক্ষা যেটা কিনা এর মধ্যে দিয়ে আমরা কিছু ওষুধ দেই, ডাই বলে। সেই ডাইটা যখন এই রক্তনালীর মধ্য দিয়ে যায়, বিশেষ করে হার্টের রক্তনালী, যে কোনো জায়গায় অ্যাঞ্জিওগ্রাম করা যায়, চোখেরও অ্যাঞ্জিওগ্রাম করা যায়, হাত পায়েরও অ্যাঞ্জিওগ্রাম করা যায়, কিন্তু আমি বলছি হার্টের অ্যাঞ্জিওগ্রামের জন্য। যখন এটা হার্টের রক্তনালীর মুখে এই ডাইগুলো পুশ করা হয় তখন এটা ভিজুয়ালাইজ হয়, মানে একদম স্পষ্টভাবে হার্টের রক্তনালীগুলোকে দেখা যায় এবং এখানে কোনো ব্লক আছে কিনা, এতে ব্লকের পার্সেন্টেজ কি, কয়টা ব্লক, কয়টা নালীতে ব্লক, এগুলি সব বোঝা যায়। এবং এটা আমাদের যে মেশিন আছে, অ্যাঞ্জিওগ্রাম মেশিন, সে ক্যামেরা একটা, সে ঘুরে ঘুরে ছবি তৈরি করে এটা একটা পার্মানেন্ট পদ্ধতিতে নিয়ে আসে। তখন আমরা এটাকে বিশ্লেষণ করে দেখি যে আপনার কি চিকিৎসার প্রয়োজন। তো এই চিকিৎসা প্রয়োজন নির্ধারণ করার জন্য আমরা দুইটা পদ্ধতিতে অ্যাঞ্জিওগ্রাম করি। একটা হচ্ছে হাতের মাধ্যমে, যেটাকে রেডিয়াল আর্টারির ভিতর দিয়ে, আর একটা হচ্ছে আমরা পায়ে কুচকির মধ্যে দিয়ে করি, যেটাকে বলা হয় ফেমোরাল আর্টারি। এই দুই পদ্ধতিতে অ্যাঞ্জিওগ্রাম করলে অ্যাঞ্জিওগ্রাম করা যায়। তবে সুবিধা হচ্ছে যদি হাতের নালী দিয়ে করা যায়, কোনো ঝামেলা না হয়, তাহলে সেই লোক অ্যাঞ্জিওগ্রাম করে 2-3 ঘন্টা পরে হাসপাতাল ত্যাগ করতে পারে। কিন্তু যদি পায়ে দিয়ে করা হয়, পায়ের নালীগুলো খুব বড় থাকে, এতে খুব সুবিধাজনকভাবে অ্যাঞ্জিওগ্রাম করা যায়। তখন এটা হয়তো একটা রাত ওনাকে হসপিটালে স্টে করতে হয়। এখন আসেন যে অ্যাঞ্জিওগ্রাম করা শেষ, অ্যাঞ্জিওগ্রামের মধ্যে কি কি পেতে পারি আমরা। এখন অ্যাঞ্জিওগ্রাম করলে দেখা যাচ্ছে যে তার একটা নালীতে ব্লক হতে পারে, 2টা নালীতে ব্লক থাকতে পারে, 3টা নালীতে ব্লক থাকতে পারে, এবং একটা নালীতে অনেকগুলো ব্লক থাকতে পারে। এবং লেফট মেন বলে যেটা আছে, লেফট মেন করোনারি আর্টারিও বলা যেতে পারে। তো এইগুলো কয়টা নালীতে কি ব্লক, সেটার উপর নির্ভর করে চিকিৎসা করা যায়। যদি কোনো অ্যাপ্রোচেবল হয় ব্লকগুলা, তাহলে আমরা তাদেরকে বলি যে স্টেন্টিং করেন। স্টেন্টিং করলে আপনি ভালো থাকবেন। এটা কিছু না যে একটা বেলুন দিয়ে জায়গাটা পরিষ্কার করা এবং তারপরে একটা রিং দিয়ে এটাকে স্টেবল করে রাখা, যাতে এটা আবার পুনরায় কুঁচকায় না যায়। এবং এই পদ্ধতিতে করলে দেখা যায় যে উনি যদি ঠিকমতো লাইফস্টাইল মেনটেন করেন এবং যদি উনি ঠিকমতো ওষুধ করেন এবং ওনার যদি ডায়াবেটিস, হাই প্রেশার, স্মোকিং, এগুলো সব উনি নিয়ন্ত্রিত করেন এবং খাদ্যটা যদি খাদ্য বান্ধব ওয়েতে হেলদি ফুড যদি উনি খান, তাহলে দেখা যাচ্ছে এই রুগীদের আর কোনো রকম অসুবিধা হয় না। কিন্তু অনিয়ম করলেই দেখা যায় যার একবার ব্লক হয়েছে তার বারবার ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য অনিয়ম করা যাবে না এই রোগগুলাতে। এবং যখন দেখা গেল যে না, এটা যেহেতু আর্টারি আমরা কারে স্টেন্ট করতে বলি, সাধারণত যে সমস্ত রুগীদের প্রক্সিমাল আর্টারির প্রথম ভাগে ব্লক থাকে, মাঝখানেও করতে পারি, শেষের দিকে না করাই আমরা বলি না যে ছোট হয়ে যায়, না করলে হয়। কিন্তু এগুলো করলে দেখা যায় যে রুগীরা ভালো থাকে। এখন আসেন যে তাহলে বাইপাস কাদের করা হয়। বাইপাস করা হয় আমি যদি প্রক্সিমাল পার্টে, মানে প্রাথমিক উপরের দিকে যদি আমি রক্তনালীগুলোতে স্টেন্ট দিই, তাহলে পুরো নালীটাই তার ভালো থাকলো। তাহলে সে আবার আগের পূর্বের ন্যায় তার রক্তনালীগুলো রক্ত চলাচল করলো, হার্টের মাসেলগুলো ভালো খাদ্য পেলো, নিউট্রিশন পেলো, এতে হার্টটা আবার তাজা হয়ে গেল। কিন্তু যে সমস্ত রুগীদের মানে অ্যাঞ্জিওপ্লাস্টি অথবা রিং লাগানো যায় না, অনেক কমপ্লিকেটেড, করতে গেলে বিপদ আছে, ঝুঁকি আছে, তাদেরকে আমরা সাজেস্ট করি বাইপাস করার জন্য। বাইপাস এমন একটা জিনিস যে সে করবে কি, যেমন একটা ব্রিজ ভেঙে গেলে আমরা যেমন বাইপাস রাস্তা তৈরি করি, এখানেও আমরা যখন করোনারি আর্টারিতে যে জায়গায় ব্লক হয় তার নিচের দিকে রক্তনালী থাকতে হয়, অথবা তার বাইপাস করার মতো জায়গা থাকতে হয়, একটা বুকে থেকে আরেকটা নালী নিয়ে তার ওদিকে বাইপাস করা হইলো।
কিন্তু বাইপাস করলে দেখা যাচ্ছে যে তার যে আগের যে স্টেনোসিস আছে সেটা হয়তো পুরোপুরি ব্লকও হয়ে যেতে পারে, আবার নাও হইতে পারে। তো যদি ব্লক না হয় সেটা একদিক দিয়ে ভালো, যে অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি, বাইপাস করার পরেও যদি এই বাইপাসগুলো ব্লক হয়ে যেতে পারে, তখন আবার হয়তো বা ওই পূর্বের নালীতে আমরা অ্যাঞ্জিওগ্রাম করে আবার অ্যাঞ্জিওপ্লাস্টি করতে পারি। ঠিক একইভাবে অ্যাঞ্জিওপ্লাস্টি করলেও এটা ব্লক হইতে পারে, কিন্তু যদি উনি জীবনযাত্রা মান ভালো মতো করে তাহলে তো হবে না, কিন্তু হইলে আবার এটাকে আবার অ্যাঞ্জিওপ্লাস্টি করা যায়, অথবা একটা স্কোপ থাকে বাইপাস করার জন্য। তো এই সমস্ত জিনিসগুলো শুনলে আসলে অনেক ভয়াবহ মনে হয়, কিন্তু এই পদ্ধতিগুলো এখন আমাদের দেশে খুবই সহজ হয়ে গেছে এবং এগুলো আমরা সাথে সাথে করি। অনেকে বলে যে অ্যাঞ্জিওগ্রাম করলে সাথে সাথে রিং লাগাইতে হয়, এরকম কোনো ব্যবস্থা আছে কিনা, নিয়ম আছে কিনা? এরকম কোনো নিয়ম নাই। আসলে অ্যাঞ্জিওগ্রাম করে যদি আপনি অ্যাঞ্জিওপ্লাস্টি করেন অর্থাৎ রিং লাগান, তাহলে সুবিধা হয় যে একই খরচে আপনার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে গেল, না তো আবার হয়তো অনেক দিন পরে আসলেন, তখন আবার অ্যাঞ্জিওগ্রাম করে দেখতে হবে, আবার পদ্ধতিটাকে রিপিট করতে হবে। এবং অ্যাঞ্জিওগ্রাম করার কিছুদিন পরেও যদি আপনি অ্যাঞ্জিওপ্লাস্টি হয়, আবার যেই জায়গা দিয়ে আমরা অ্যাঞ্জিওগ্রাম করছি ওই জায়গাটা আবার ফুটা করতে হবে, হয়তো বিশ্রাম নিতে হবে। এই সমস্ত ঝামেলা ঝক্কি থেকে বাঁচার জন্য একই, যেটা করতেই হবে সেটাকে একই সিটিংয়ে করে ফেললে রুগীর জন্য খুব সাশ্রয় হয়, পয়সাপাতিও কম যায় এবং রুগীর শরীরে কষ্ট কম হয়। তো সেই জন্য আমরা বলি যে একসাথে করে ফেললে ভালো। যদি আপনার অসুবিধা থাকে, গুছিয়ে আসতে হয়, একবারে গুছিয়ে আসেন, অথবা যদি আপনি জানতে চান যে আদৌ লাগবে কিনা সেটাও জেনে যেতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা পয়সা হয়তো ডবল যেতে পারে। তো সেই জন্য আমরা এইগুলো সাজেস্ট করে থাকি। আসলে অ্যাঞ্জিওগ্রাম একটা সহজ পদ্ধতি, এটা কোনো মানে ক্ষতিকর না এবং এটাতে কোনো চিন্তা করা উচিত না।